আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের অন্যতম জনপ্রিয় স্থান মাউন্ট ইডেন থেকে। এই মাউন্ট ইডেন হচ্ছে আপনার নিউজিল্যান্ডে যেই কয়েকটা আইকনিক ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, বিশেষ করে অকল্যান্ডে এই মাউন্ট ইডেন হচ্ছে তার মধ্যে অন্যতম। সারা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর আসেন এটা ভিজিট করতে। যেহেতু এটা অনেক বড় একটা অনেক উঁচু পাহাড়, আমরা নিচে গাড়ি রেখে পায়ে হেঁটে অনেকক্ষণ থেকে হেঁটে এই উপরে এসে পৌঁছাইলাম। সো পুরাটা আমি ভিডিও করি নাই, যেহেতু যদি পুরাটা ভিডিও করি অনেক লেন্দি হয়ে যাবে, তাই পুরা রাস্তা ভিডিও করি নাই। এখন উপরের অংশটা আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ, এবং চেষ্টা করব যতটুকু তথ্য দেয়া যায় আপনারা যেন এটা শুনে উপকৃত হন, এবং ভবিষ্যতে অকল্যান্ড ভ্রমণ করলে যেন এটা আপনার বাকেট লিস্টে থাকে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই চূড়াটি থেকে এক নজরে সমগ্র অকল্যান্ড শহরকে দেখা যায়। এটা এত উঁচু যে এইখান থেকে আপনি অকল্যান্ড শহর এবং আশপাশের পাহাড়, সমুদ্র সব কিছু সুন্দরভাবে দেখতে পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এই পাহাড়ের শীর্ষে, যেখানে ইতিহাস, প্রকৃতি আর আধুনিক শহরের সৌন্দর্য একসাথে মিলেমিশে আছে। আপনি সব কিছু ইনশাআল্লাহ উপভোগ করতে পারবেন। এবার আসুন আমরা এই মাউন্ট ইডেন এর ইতিহাস সম্বন্ধে জেনে আসি। মাউন্ট ইডেন আসলে একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। আমরা ছোটবেলায় বই পুস্তকে কিন্তু আগ্নেয়গিরি, লাভা, অগ্ন্যানুপাত এই সমস্ত জিনিস পড়েছি, কিন্তু কখনো চোখে দেখি নাই। আল্লাহর রহমত, আল্লাহ তাআলা আমাকে এই দেশে নিয়ে এসেছে এখন নিজের চোখে। যদিও এটা একটা ঘুমন্ত আগ্নেয়গিরি, এখন শীতল হয়ে আছে, তারপরেও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আমাকে দেখার। যেহেতু এই অংশটা এবং এর আশপাশের অংশটা ছিল একটা জীবন্ত আগ্নেয়গিরি, এবং প্রায় 28,000 বছর আগে সেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল এই পাহাড়, যেটা আগুনের লাভা ও অন্যান্য অংশ দিয়ে সেই সময় সৃষ্টি হয়েছিল। নিউজিল্যান্ডের আঞ্চলিক আদি ভাষা মাউরি ভাষায় এর নাম হচ্ছে মাঙ্গাওয়াফাউ। আমি জানি না সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম কিনা, কিন্তু এটা হচ্ছে তাদের অরিজিনাল নাম, যার অর্থ গাছপালায় ঘেরা পাহাড়। এই আগ্নেয়গিরি যখন ঠান্ডা হয়ে যায়, তারও অনেক অনেক বছর পরে যখন এই দেশে পলিনেশিয়ানরা, বিশেষ করে মাউরি সম্প্রদায় প্রায় 1000 বছর আগে যখন এই দেশে আসেন, তারা তখন কিছু অংশ এই পাহাড়ের উপরে এবং আশপাশে বসতি স্থাপন করেন। সেই জন্য এটি এক সময় কিন্তু স্থানীয় মাউরি জনগোষ্ঠীর পবিত্র আসন ছিল। বিশেষ করে এই উপরের অংশটা, এইখানটাতে বা এই অংশটাকে তারা খুবই পবিত্র অংশ মনে করত। আমরা যেমন বিভিন্ন জায়গায় ভিজিট করি, মক্কা মদিনা আমাদের জন্য পবিত্র জায়গা, বা বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন অংশ। সো মাউরিদের জন্য এই অংশটা ছিল একটা পবিত্র অংশ, যেখানে তারা বসবাস করত, কৃষি কাজ করত এর নিচের সমতল ভূমিতে, এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করত এর সামিটের অংশে, তার মানে উপরের দিকটায়, যেই সময় তাদের গোত্র প্রধান বা তাদের যে দলনেতা ছিল সে এইখান থেকে দিক নির্দেশনা দিত বা বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করত। এবার আসুন এর প্রকৃতি ও ভৌগোলিক গুরুত্ব নিয়ে আলোচনা করি। যেহেতু এটা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় প্রায় 196 মিটার, যা অকল্যান্ডের সর্বোচ্চ প্রাকৃতিক বিন্দু বলা হয়, তার মানে অকল্যান্ড শহরে যে
অনেকগুলা পাহাড় আছে, যেহেতু পুরা দেশটাই হচ্ছে পাহাড়ি, অনেক অনেক পাহাড় আর সমুদ্র মিলিয়েই তো এই দেশ। সো যতগুলা পাহাড় আছে অকল্যান্ডে, বিশেষ করে এই বৃহত্তর অকল্যান্ডে, সেইখানে সবগুলা পাহাড়ের মধ্যে এই পাহাড়টা হচ্ছে সবচেয়ে উঁচু এবং এই চূড়াটা হচ্ছে সবচেয়ে উঁচু। এর শীর্ষে রয়েছে একটা বিশাল আগ্নেয়গিরির ক্র্যাটার, যার গভীরতা প্রায় 50 মিটার। চিন্তা করতে পারেন, আমার মনে হয় যে আগুন যখন চারদিকে আগ্নেয়গিরি থেকে যখন লাভা বের হইতো, চারিদিকে উঁচু উঁচু হয়ে গিয়া একটা এই নিচের অংশটা কিন্তু একটা কাপের মতো হয়ে গেছিল, যেটা এইখানে হয়তো বুঝতে পারতেছেন না যে আপনি কত গভীর আর কতটা প্রশস্ত। সো এটা প্রায় কিন্তু গভীরতায় 50 মিটার। সো এই ক্রেটার প্রকৃতির এক অসাধারণ নিদর্শন, যেখানে এখন আর কোনো অগ্নুৎপাত হয় না, বরং এটি ঘাসে ঢাকা সবুজ এক প্রান্তর, একটা বিশাল গর্তের মতো মনে হয়, অথবা মনে হয় যেন একটা চায়ের পেয়ালা, চায়ের কাপ। দেখলে খুবই সুন্দর লাগে। এইরকম গর্ত কিন্তু অনেকগুলো আছে আশপাশে, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করছি সেই জন্য আমি বুঝাইতে পারতেছি না। তো আগ্নেয়গিরি যারা দেখছেন বিভিন্ন টিভি প্রোগ্রামে বা বিভিন্ন ডকুমেন্টারিতে, যদি আপনি এর চূড়ায় আসেন আর এখান থেকে আপনি চারিদিকে চোখ মেলে তাকান, তাহলে চারিদিকে দেখা যায় এক অপূর্ব দৃশ্য। উত্তর দিকে প্রসারিত হাওড়াকি গালফ, দক্ষিণে শহরের ব্যস্ত সড়ক আর বন্দর, যেটা মেইন অকল্যান্ডের বন্দর। পূর্ব দিকে উকি দিচ্ছে স্কাই টাওয়ার, যেটা হচ্ছে অকল্যান্ডের আইকনিক একটা নিদর্শন। সবাই অকল্যান্ড শহরকে সাধারণত স্কাই টাওয়ার দিয়েই চিনে। সো এটা হচ্ছে পূর্ব দিকে দেখা যায়। আর পশ্চিমের রোলিং হিলস ও আবাসিক এলাকা দেখতে পাবেন আপনি। এবং যদি আপনি পরিষ্কার আবহাওয়ার দিনে আসেন, বিশেষ করে সামারে, তাহলে দূরের ওয়াইহেকি দ্বীপ অথবা রাঙ্গিতোতো আগ্নেয় দ্বীপ এবং এমনকি দূরের পাহাড়ি অঞ্চলও স্পষ্ট দেখা যায়, এবং দেখা যায় সমুদ্রের সেই বিশাল জলরাশি। আমি একটা কথা এখানে আপনাকে বিশেষভাবে বলতে চাই, আপনি তো চাইলে সারাদিনই এটা যেহেতু খোলা থাকে, এবং এই পাহাড়টার উপরে ওঠার জন্য চারদিক থেকে অনেকগুলা রাস্তা করা আছে, হ্যাঁ, সুন্দর রাস্তা করা আছে। সো আপনি যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন। কিন্তু যদি আপনি খুব সকালে আসেন, তখন একরকম সৌন্দর্য উপভোগ করবেন, সূর্যোদয় উপভোগ করবেন। কিন্তু আমার পছন্দের হচ্ছে বিকেলবেলা। যদি আপনি বিকেলে আসেন, বিশেষ করে যদি আপনার সাথে আপনার পরিবার, প্রিয়জন, আপনার বাচ্চা কাচ্চারা থাকেন, আপনি উপরে চলে আসেন এবং আপনার ধীরে ধীরে যখন সূর্য অস্ত যায়, সে এক মনোরম পরিবেশ। আপনাকে আসলে বলে আমি বুঝাইতে পারবো না যে এর সৌন্দর্য কতটুকু। একদিকে হচ্ছে সমুদ্রে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে, আর চারিদিকে যে সুন্দর কালারফুল একটা পরিবেশ সৃষ্টি হয়, মানে অবর্ণনীয়। এই সৌন্দর্য অ্যাকচুয়ালি বর্ণনা করা যায় না। এটা শুধুমাত্র যখন আপনি নিজের চোখে দেখবেন তখনই আপনার মনে হবে, এবং বিশেষ কৃতজ্ঞতা আসবে আপনার আল্লাহ তাআলার প্রতি, যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আর আকাশ কত সুন্দর হয়, সন্ধ্যার আকাশ বিশেষ করে কত সুন্দর হয়, সূর্যাস্ত যে কত সুন্দর আপনি এইখানে আসলে দেখতে পারবেন। আর যখন চোখের সামনে দেখবেন যে ধীরে ধীরে আলো নিভে গিয়ে অন্ধকার আসার পরে অকল্যান্ড শহর যখন জেগে ওঠে তার রঙিন আলোয়, সেইটা আপনার চোখে আসলে অন্যরকমভাবে ধরা দিবে। আমি জানি না, আপনি যত যে মানুষই হন না কেন, আপনার মন রোমান্টিক হয়ে যাবে, আর কৃতজ্ঞতায় আপনার মুখ দিয়ে শুধু বের হবে সুবহানাল্লাহ তাআলা। আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা আসবে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহর নেয়ামত, আল্লাহর পৃথিবী কত সুন্দর। এবং এই যেই দিন আমি ওইখানে ভ্রমণ করতে গেছিলাম, আমি তো অ্যাকচুয়ালি
নামাজ পড়ে আসরের নামাজ পড়ে গেছি, ওযু অবস্থায় ছিল, আমি কিন্তু এই চূড়ায় মাগরিবের নামাজ পড়ছি। যেহেতু এটা আমাদের মুসলমান দেশ না, যদিও কিছু মুসলমান আছেন কিন্তু ম্যাক্সিমামই তো বিধর্মী, তা আমি যখন ওইখানে নামাজ পড়ছি তখন কিন্তু অনেকে বাঁকা চোখে তাকায় তাকায় দেখছে, কিন্তু যেহেতু অনেক ভদ্র জাতি এরা আর অনেক ফ্রেন্ডলি, তো তারা কিন্তু কোনো মন্তব্য করবে না আপনার ইবাদত সম্বন্ধে, আপনার ধর্ম সম্বন্ধে। তবে অনেকের মধ্যেই হয়তো বা কিউরিসিটি ছিল যে এই লোক কী করতেছে। আমি নামাজ পড়তেছিলাম, আমার বউ বাচ্চা পাশে অন্যদিকে বসেছিল, তারা ইয়ে করতেছিল, কিন্তু অনেকে, আমি নিজেই নামাজ পড়তে পড়তে দেখছি যে অনেকে দ্বিতীয়বার তৃতীয়বার আমার দিকে তাকাইছে। তখন হয়তো বা ভাবতেছে যে আমি কেন এমন করতেছি। যারা ইসলাম ধর্ম সম্বন্ধে জানে তারা হয়তো বা ভাবছে যে এই ব্যক্তি নামাজ পড়তেছে, কিন্তু অন্যরা যারা আসলে ধর্ম সম্বন্ধে জানে না, অনেক ব্যক্তি আছে পৃথিবীতে এরকম যারা ইসলাম সম্বন্ধে কম জানে বা জানে না, ওরা হয়তো বা ভাবতেছে যে আমি এই পাহাড়ের উপরে উঠে অন্য কোনো দেবদেবীর পূজা করতেছি কিনা বা কোনো একটা কিছু করছি কিনা। সারপ্রাইজিং ব্যাপার ছিল হয়তো বা তাদের জন্য। কিন্তু আমার সেই নামাজটা, মাগরিবের নামাজ আদায় করার পরে আমি আল্লাহর কাছে আরও অনেক ধন্যবাদ দিছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে অনেক সুযোগ দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন শহর আমি ঘুরে দেখেছি, বিভিন্ন শহর, সেটা ইউরোপে, মিডল ইস্টে, আমাদের এশিয়ায় এবং এই যে এখন নিউজিল্যান্ডে। তো পৃথিবী আসলেই সুন্দর। আপনার দুই চোখ দিয়ে যদি দেখেন আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ তাআলা কত মহান। তো সুযোগ পাইলে আপনি এখানে আসবেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, যখনই আপনার এই দেশে আসার সুযোগ হবে, অবশ্যই অকল্যান্ডে আসলে অবশ্যই এখানে আসবেন, বিশেষ করে বিকালবেলা। এখন আসি এই এলাকার মানুষজন সম্বন্ধে, যে তাদের জীবনযাত্রায় এবং তাদের সব কিছুতে এই পাহাড় বা এই পাহাড়ের চূড়াটা কত গুরুত্বপূর্ণ। মাউন্ট এডেন শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় বাসিন্দাদের কাছেও এটা অত্যন্ত প্রিয়। প্রতিদিন সকালে কিংবা বিকেলে, এমনকি আপনার দুপুরের কড়া রোদেও দেখবেন অনেকেই এখানে হাঁটতে আসতেছেন, দৌড়াচ্ছেন, প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করার জন্য উপরে উঠতেছেন। শীর্ষে উঠে পরিবার, বন্ধুবান্ধব অথবা প্রিয়জনের সাথে সময় কাটানোর এক অনন্য অভিজ্ঞতা তারা হয়তোবা মিস করতে চান না। এমনিতেই আপনি যদি নিউজিল্যান্ডে আসেন বা নিউজিল্যান্ডের হিস্ট্রি যদি দেখেন, নিউজিল্যান্ডাররা, কিউইরা, ওরা কিন্তু অনেক লম্বা, যেহেতু ওনারা আপনার ওই যে পলিনেশিয়ান ছিল আর মাউরি জনগোষ্ঠী অরিজিনালি, তো তারা কিন্তু অনেক লম্বা। কম্পারেটিভলি যদি আপনি অস্ট্রেলিয়ার সাথে তুলনা করেন, অস্ট্রেলিয়া যেহেতু কোনো জনবসতি ছিল না, মেইনলি ওইটা ব্রিটেনের কারাগার হিসাবেই বলা হইতো। তারপরে আস্তে আস্তে ইউরোপিয়ান এবং সারা পৃথিবীর লোকজন গিয়া ওইখানে বসবাস শুরু করেন। তো অস্ট্রেলিয়ার লোকজন কিন্তু কম্পারেটিভলি খাটো হয়, ওনারা খুব বেশি লম্বা হন না। কিন্তু নিউজিল্যান্ডের লোকজন কিন্তু খুব লম্বা। তারপরে আবার তারা হচ্ছে স্বাস্থ্য সচেতন, তারা একদম নিয়ম করে আপনার ব্যায়াম করার চেষ্টা করেন বা ওদের শারীরিক এক্সারসাইজ করার চেষ্টা করেন। এবং অনেকেই আছেন যারা স্থানীয় বাসিন্দা, তারা এর উপরে চলে আসেন হাঁটতে হাঁটতে, দৌড়াইতে দৌড়াইতে। আপনি চিন্তাও করতে পারবেন না যে এখানে একজন বয়স্ক লোকের যে কত এনার্জি, তারা দৌড়ে পাহাড়ে উঠা যায়। আর আমরা যারা নিজের ইয়াং মনে করি, আমরা কয়েকবার রেস্ট নিয়ে, আমি এই উপর পর্যন্ত উঠতে আমার মনে হয় প্রায় 40 মিনিট 45 মিনিট লাগছে। সো এইটা স্থানীয় বাসিন্দাদের কাছেও অনেক গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছে শুধুমাত্র স্থানীয় না, পর্যটকদের কাছেও অনেক গুরুত্বপূর্ণ। আমি তো অলরেডি বলছি যে যারা অকল্যান্ডে ভ্রমণে আসে, মাউন্ট এডেন সামিট না ঘুরে যাওয়া মানেই তাদের কাছে ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। এখানকার চারপাশে বিভিন্ন রকম ক্যাফে, রেস্টুরেন্ট আর স্থানীয় মার্কেট আছে। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় মাউন্ট এডেন এক স্বপ্নীল রূপ ধারণ করে। এই যে এখন দেখেন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা চলে আসছে, আকাশটা দেখতেছেন, প্রকৃতি কীরকম একদম সোনালি কালার, হ্যাঁ।
তারপরও আমরা যেদিন গিয়েছিলাম এই দিনটা কিন্তু আপনার একটু মেঘাচ্ছন্ন ছিল, যেহেতু এখনও শীত শেষ হয় নাই, শীতের শেষের দিকে, কিন্তু তারপরেও দেখেন আকাশের কি রং। প্রত্যেকটা মানুষ এই আকাশের রঙে, আকাশের এই সূর্যাস্ত মানে অন্যরকমভাবে উপভোগ করে। তো এটা সুবহানাল্লাহ, কত সুন্দর, মানে আমি বর্ণনা করতে পারবো না। এই যে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দেখেন সূর্যটা, আর আমরা সবাই দেখতেছি, সবার হাতে হাতে ক্যামেরা, দেখছেন যে সবাই শুধু উপভোগ করতেছে। চলেন আমি এই অতিরিক্ত কথা না বলে এটা উপভোগ করি।
you.